এটা আরেকটা এক্সাম্পল যেটা কারশফের ভোল্টেজ ল দিয়ে সলভ করা যায়। তো এটা তোমরা অনেকেই হয়তো জানো যে এই কিউবটার যদি এই বাহুগুলোতে রোধগুলো না থাকতো তাহলে অঙ্কটা কিন্তু একদম কোয়াইট সিম্পল। আমি অঙ্কটা দেখাচ্ছিও বেটার। সাপোজ যদি এরকম থাকতো যে এই বাহুগুলোয় কোনো রোধ নাই, যেমন আমাদের এখানে কিন্তু এই বাহুগুলোতেও রোধ আছে, হ্যাঁ। যদি না থাকতো তাহলে আমরা এই দুইটা মাথা সেম করে দিতে পারতাম, তাহলে এই রোধটা কি প্যারালাল হতো। একইভাবে এই মাথা সেম করে দিতে পারতাম, এই দুইটা রোধ প্যারালাল হতো। ফলে এই দুইটা রোধের বদলে আমরা লিখতে পারতাম এখানে একটা রোধ, এই দুইটার বদলে আমরা লিখতে পারতাম আরেকটা তুল্য রোধ, এই দুইটার বদলে আমরা একটা লিখতে পারতাম, আর এই নিচের এই দুটোকেও এক করে আমরা প্যারালাল করে তুল্য রোধ বানাতে পারতাম। তারপরে এই মাথা ওপেন করতাম, এই মাথা ওপেন করতাম, এই দুটো মাথায় তো তুল্য রোধ বের করতে হবে। তাহলে প্রত্যেকটাই তো r/2 হতো, r/2 r/2 r/2, যেহেতু প্যারালাল আর আর আর। এবং দেখতেই পাচ্ছ এই দুটা সিরিজ, এই দুটা সিরিজ তার আবার পরস্পর প্যারালাল। সো আলটিমেটলি ওটা একদমই বাচ্চাদের অঙ্ক হইতো, কিন্তু ঝামেলাটা করছে আসলে এই রেজিস্ট্যান্সটা। তো আমরা কীভাবে সলভ করি একটু দেখো। কেভিএল দিয়ে যখন আমরা অঙ্ক সলভ করি তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে দুই মাথার মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলে তার মধ্যে একটা ব্যাটারি ধরে নিই যার ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ হচ্ছে ই। ওকে, তারপর আন্দাজে আমরা একটা কারেন্ট ধরি। তো যেহেতু এটা খুবই সিমেট্রিক একটা অবজেক্ট, কিউব মানে সবচেয়ে বেশি সিমেট্রিক একটা জিনিস, তাহলে আমরা ইচ্ছা করি এটাকে 12i ধরছি, আই না ধরে আমাদের নিজেদের সুবিধা হবে। কেন দেখো, এই 12i কারেন্ট যখন এই মাথায় যাবে অনেক টুকরা ভাগ হবে, লাস্টে আবার 12iতে ফিরবে, আমরা এগুলো জানি। কিন্তু মিনহোয়াইল এই পয়েন্টে আসার পর কি তিনটা রাস্তা পেয়েছে এবং তিনটা রোধই সমান দেওয়া আছে, সবকটা রোধের মান আর। তাহলে 12কে আমরা 3 টুকরা করলে কি 3 4 12, তাহলে এটা 4i, এটাও 4i, এটাও 4i। ওকে, 3 টুকরা হলো। এবার একটু খেয়াল করো, এই 4iটা যখন এই মাথায় আসছে তখন কিন্তু রাস্তা দুইটা, একটা ডানে যাওয়ার আর একটা নিচে যাওয়ার। তাহলে এখানে 2i, ডানেও 2i। একই কথা সব ক্ষেত্রে প্রযোজ্য। এই 4i যখন এখানে আসবে 2i 2i। ওকে, এই 4i যখন এখানে আসবে এই মাথা দুইটাতেই 2i। এতক্ষণ টুকরা করলাম আমরা। এবার একটু খেয়াল করো, এই মাথায় কি হচ্ছে, এইখান থেকে 2i, উপর থেকে 2i, সো এখান থেকে বের হবে 4i। ওকে, এইখানে কি হচ্ছে, এই 2i নিচ থেকে নামতেছে 2i, তাহলে এই মাথায় যাবে 4i। এখানে কি হচ্ছে, এই 2i এই 2i মিলে নামবে কত, 4i। এবার এই মাথায় কি হবে, 4i নামতেছে, এই 4i আসতেছে, এই 4i আসতেছে, 3টা 4 মিলে কত বের হয়ে যাবে, 3 4 12i। সো আমরা কারেন্ট ভাগ করা এবং স্প্লিট করে আবার জোড়া লাগানোর ব্যাপারটা বুঝতে পারছি। এবার আমাদের কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হবে। তো রুলটা কি ছিল একটু মনে করে দেখো। এই যে একটা লুপ দেখতে পাচ্ছ, এই লুপে যদি ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, কারশফের ভোল্টেজ ল, কেভিএল এট লুপ, তাহলে কি হবে, স্টার্টিং এ সাপোজ এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, শুরুতে একটা মাইনাস পাইছি, সো মাইনাস ই। ওকে, তারপরে যাচ্ছি 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 যাচ্ছি, এই যখন নামতে যাব আমার হাতের দিক আর কারেন্টের দিক সেম, সো প্লাস 4i ইন্টু আর। যাচ্ছি 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 যাচ্ছি, এই প্লাস 2i ইন্টু আর, এই গেলাম 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 4i ইন্টু আর, এই আগের পয়েন্টে ফেরত আসছি। সো এখান থেকে একটু সলভ করে আমরা দেখতে পাবো ডান পাশে ই নিয়েছি, এই দুইটা সব করে যোগফল হবে 0, কারশফের ভোল্টেজ ল। তাহলে ই ইকুয়াল টু আসতেছে 4 আর 2 6 আর 4 10, 10i আর। ওকে, বা 10r ইন্টু আই। বাট আমরা কি জানি, আমরা জানি এখানে যা থাকুক, যত জঘন্য জিনিসপাতি থাকুক না কেন, ভোল্টেজ হচ্ছে ই, কারেন্ট হচ্ছে 12, ফলে যে রোধটা সে ফেস করবে পুরো জিনিসটা মিলে তারই নাম তুল্য রোধ। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি ইকুয়াল টু আই এর ফর্মুলা অনুসারে ই, এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ। কারেন্ট কত বের হয়েছিল আমরা গেস করে নিচ্ছি হচ্ছে 12i, তাহলে 12i। আর যে রোধ এই পুরো জায়গাটা ফেস করবে তারই নাম হচ্ছে তুল্য রোধ, যেটা আমরা নির্ণয় করতে চাই। তাহলে এটার নাম দিলাম তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা লিখতে পারি 12 আর ইকুইভ্যালেন্ট ইন্টু আই। এখানে পাচ্ছি ই ইকুয়াল টু 10r ইন্টু আই, এখানে পাচ্ছি ই ইকুয়াল টু 12 আর ইকুইভ্যালেন্ট ইন্টু আই। তাহলে আমরা লিখতে পারি এই দুটো সমান, ইকুয়াল টু, ইজিলি লেখা যায় আই এই কাটা, তাহলে তুল্য রোধ দাঁড়াবে 10r ডিভাইডেড বাই 12 বা 5/6 ইন্টু আর। এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন দেখবো এটা আরও কত সহজে সলভ করা যায়, আরেকটা সুন্দর মেথড আছে। তো এই জাতীয় সিমেট্রিক সার্কিট, মানে সব দিকে একই রকম সার্কিটগুলোর ক্ষেত্রে সিমেট্রির একটা স্পেশাল রুল ইউজ করা যায়। সেটা এরকম, এই দুই মাথায় যেহেতু আমরা বের করব তুল্য রোধ, তো এটার সঙ্গে এখান থেকে তো 3 ব্রাঞ্চে কারেন্ট ভাগ হবে, ওই 3টা ব্রাঞ্চে কারেন্ট অনেক ডিভাইডেড হয়ে আবার এখান থেকে ওই একই রকম কারেন্ট বের হয়ে
একসঙ্গে আবার কমপ্লিট করবে। মানে প্রথমে ছিল আই, অনেক টুকরা টাকরা হলো, তারপরে আবার সেই আই জয়েন হয়ে সার্কিট কমপ্লিট করবে। তো এই এ মাথার সঙ্গে যে তিনটা নোড যুক্ত, এই তিনটা আসলে সিমিলার, কারণ সব কয়টা ব্রাঞ্চে একই রকম কারেন্ট যাবে, বাধা যেহেতু সব জায়গায় সেম। তাহলে আমি এটার নাম দিলাম সি, এটাও সি, এটা হবে সি। একইভাবে এই বি এর সাথে যুক্ত যেটা, সাপোজ এটা ডি হলে এটার সাথে যুক্ত আবার এই ডি, এই মাথায় ডি, মানে ডিফারেন্ট কোনো ভোল্টেজ হওয়ার সুযোগ নেই সিমেট্রির কারণে। তাহলে আমাদের এখানে টোটাল নোড সংখ্যা হচ্ছে 2 মাথা হচ্ছে এ আর বি, আর মাঝে আরও 2টা পয়েন্ট আছে সি আর ডি। এখন আমাদের চেক করতে হবে কোন নোডের মধ্যে কি কি রোধ আছে। সাপোজ এ আর সি এর মধ্যে কি কি আছে খেয়াল করো, এ সি এ সি এ সি, মোট 3টা রোধ, সবার মান হচ্ছে আর করে। তাহলে এই 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 সহজে আঁকলাম। আবার বি আর ডি এর মধ্যে আমরা দেখলাম বিডি বিডি বিডি, আবারও 3টা রেজিস্ট্যান্স বিডি বিডি বিডি। এবার আমরা দেখবো সি আর ডি এর মধ্যে কয়টা আছে। এই যে দেখো সিডি সিডি 2টা, সিডি সিডি 2টা, সিডি সিডি 2টা, তার মানে 3 দুগুণে মোট 6টা। 1 2 3 4 5 6। তাহলে দেখাই যাচ্ছে প্যারালাল প্যারালাল প্যারালাল, এই 3টা প্যারালাল আবার সিরিজে আছে। তাহলে এখানে 3টা রোধ প্যারালাল আর মানের, তাহলে এটার ভ্যালু হবে r/3। এখানে 6টা রোধ প্যারালাল r/6, এখানে 3টা রোধ প্যারালাল r/3, তারা আবার পরস্পর সিরিজে। সো টোটাল তুল্যরোধটা হবে r/3 প্লাস r/6 প্লাস r/3। যদি লসাগু করি তাহলে আসবে 2r প্লাস r প্লাস 2r, দ্যাট ইজ যদি 4 আর 1 5, 5/6 ইন্টু r। আগের অঙ্কই অনেক সহজ। এই যে রেজিস্ট্যান্সগুলো দেখানো দেখতে অনেকটা হুইটস্টোন ব্রিজের মতো, প্রায় পুরোটাই হয়ে গেছিল। r/2r হচ্ছে হাফ, বা 2r/r কিন্তু হাফ না, 2। সো p/q আর r/s এর রেশিওটা সমান না, ফলে আমরা এই ব্রাঞ্চটাকে যে ডিলিট করে দিতাম সেটা এবার আর সম্ভব না। তো বুঝতে পারতেছে এবার ওই কারশফের ভোল্টেজ ল ওইরকম একটা অ্যানালাইসিস দিয়ে এটা করা সম্ভব। আমরা এখানে একটা ব্যাটারি ধরে নেব যার মান হচ্ছে সাপোজ ই, ওকে। তো আমরা ধরে নিচ্ছি এখান থেকে কারেন্ট বের হয়েছে এক্স প্লাস ওয়াই, ইচ্ছা করেই ধরা যাতে আমাদের ভাগ করতে সুবিধা হয়। আর পুরো সার্কিটটা সিমেট্রিক, এখানে আর এখানে আর, এখানে 2r এখানে 2r, ওকে। আর মাঝের ব্রাঞ্চটা দুজনের জন্য কমন। তাহলে এই এক্স আর ওয়াই আমরা মনে করি এই ব্রাঞ্চে এক্স চলে গেছে, এই ব্রাঞ্চে ওয়াই চলে গেছে। তাহলে এইটা যেহেতু আর, এবং আবার যদি এক্স প্লাস ওয়াই আকারে ফিরতে হবে, তাহলে এখানে যদি এক্স হয় তাহলে এখানে হবে এক্স, এখানে যেহেতু ওয়াই তাহলে এই ব্রাঞ্চে হবে ওয়াই, সো দ্যাট এই এক্স আর ওয়াই মিলে আবার এক্স প্লাস ওয়াই আকারে নামতে পারে। তাহলে এই ব্রাঞ্চে এক্স, এই ব্রাঞ্চে ওয়াই, তাহলে এখানে এক্স চলে গেল ওয়াই, নিশ্চয়ই এখানে পড়ে থাকবে কত, এক্স থেকে ওয়াই বের হয়ে চলে গেছে, তাহলে বাকিটুকু নিচ থেকে চলে আসছে। সো এই ব্রাঞ্চে কারেন্টের মান হবে এক্স মাইনাস ওয়াই। এবং আরেকটা প্রুফ দেখানো যায়, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই এই দুইটা মিলে ওয়াই ওয়াই কাটা যাবে, এক্স আকারে এখান থেকে বের হয়ে আসবে। সো কারশফের কারেন্ট ল প্রত্যেক পয়েন্টেই খাটতেছে। তো আমরা এভাবে কীভাবে করবো এখন খেয়াল করো। প্রথম লুপের জন্য, এই লুপের জন্য আমি যদি কেভিএল খাটাই, কেভিএল লুপ 1 দিলাম নাম, কেভিএল অ্যাট লুপ 1, তাহলে কিভাবে করা যায়। এই যে কারেন্ট আর আমার আঙুলের দিক যদি সেম থাকে পজিটিভ, তাহলে আর ইন্টু এক্স, তারপর আর ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপর উল্টা দিকে ওয়াই কারেন্ট যাচ্ছে, সো এবার আর প্লাস হবে না, মাইনাস আর 2r ইন্টু ওয়াই। এই সব কয়টা ভোল্টেজের সামেশন হবে 0, এটি কারশফের ভোল্টেজ ল। তাহলে এখানে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, আর এক্স দুইবার আসবে, সো 2rx মাইনাস আর ওয়াই দ্যাট ইজ মাইনাস 3ry equal to 0, that is x equal to আমরা পাচ্ছি আর আর কাটা 3y ডিভাইডেড বাই 2। এটা আমরা নির্ণয় করে রাখলাম। এবার খেয়াল করো বাইরে একটা বিশাল লুপ আছে, এই লুপটার নাম দিলাম L2। এই যে এখান থেকে শুরু করে এই 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 এই, ওকে। তাহলে আমরা আবার কারশফের ভোল্টেজ ল ইউজ করব, KVL অ্যাট লুপ 2। এবং সেটা কিভাবে পসিবল, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। তো শুরুতে আমরা মাইনাস পেলাম, মাইনাস ই, ওকে, মাইনাস ই কারেন্টের দিকে এইদিকে, সো ওই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে ওয়াই ইন্টু 2r, এই যে দেখতে পাচ্ছি আমরা ওয়াই ইন্টু 2r, তারপর আর ইন্টু এক্স, এখন একই দিকে, সো প্লাস যাচ্ছে 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 আগের পয়েন্টে ফেরত আসছে, সো এই তিনটার সমষ্টি হবে 0। তাহলে এখান থেকে সিমেট্রির আরেকটা সুন্দর এক্সাম্পল, এই সার্কিটটা দেখেই বোঝা যাচ্ছে এর বাম আর ডান একটা রিফ্লেক্টার যদি তৈরি করি আয়নার মতো করে,
তাহলে এটা সুন্দর মতো একটা সিমেট্রিক সার্কিট, দ্যাট ইজ বামেও যা ডানেও অবিকল তাই। তো এইসব ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আমাদের এই যে এই সিমেট্রি লাইনের উপর যতগুলো পয়েন্ট তাদের পোটেনশিয়াল সেম থাকতে হবে, যেহেতু তাদের আবার একই জায়গায় অ্যালাইন করলে একই বিন্দুতে বিন্দু মিলে যেতে হবে। তাই এই বিন্দু আসলে সেম বিন্দু। তাহলে আসলে আমরা কীভাবে মানে এই জিনিসটাকে আরেকটু মডিফাই করবো, খেয়াল করে দেখো যে আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট যখন সেম হয়ে যাবে তখন নিশ্চয়ই এই এটাকে জোড়া খুলে আমরা ওই পয়েন্টে অ্যালাইন করে দেবো, এই যে এরকম করে, কারণ ওই পয়েন্ট আর এই পয়েন্ট তখন সেম বিন্দু, ওই জায়গায় তাকে থাকতে হবে এই। ওকে, তাহলে সিচুয়েশনটা দেখো, আমরা যে কোনো এক পাশ নিয়ে আলোচনা করলেই বাকি পাশ হয়ে যাবে। এই পাশটুকু খেয়াল করে দেখি, এই আর 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 এই আর সবই দেখো প্যারালালি, খেয়াল করে দেখছো এই মাথা সবারই সেম, এই মাথা এই মাথা এই মাথা সবার সেম, আর ওই মাথা তো এইখানেই যুক্ত আছে, সো বোঝা যাচ্ছে ওই মাথাও সেম। তাহলে তিনটা রোধ যদি প্যারালাল থাকে সেম মানের, তাহলে তাদের তুল্যরোধ হবে R/3। উইদাউট এনি ডাউট বোঝাই যাচ্ছে ডান পাশেও কত হবে R/3। তাহলে এই পার্ট এবং এই পার্ট যেহেতু এরকম জোড়া লেগে আছে, সো এই দুটো আসলে সিরিজে আছে, R/3 প্লাস R/3। ওকে, আর এইখানে সেই ব্যাটারিটা, সো তুল্যরোধটা আমরা পেয়ে গেলাম। তুল্যরোধ হচ্ছে আসলে 2R/3, এই হচ্ছে তুল্যরোধ 2R/3। আর দেওয়া আছে কোয়েশনে যে ইলেকট্রোমোটিভ ফোর্স কত ব্যাটারির, অভ্যন্তরীণ রোধ কত, আর ক্যাপিটাল আর এর মান দেওয়া আছে 2 ওহম। কোয়েশন করছে এই ব্রাঞ্চে তাহলে কারেন্ট যাবে কত, মানে টোটাল কারেন্টটা কত হবে। যেহেতু আমরা তুল্যরোধ বের করে ফেলছি, টোটাল কারেন্ট এখন কোয়াইট ইজি, ইএমএফ ডিভাইডেড বাই তুল্যরোধ, সেটা হচ্ছে 2R/3 প্লাস অভ্যন্তরীণ রোধ। ওকে, এই মানগুলো বসালেই কারেন্টটা বের করে ফেলতে পারবো। সিমেট্রিক সার্কিটের আরও একটা উদাহরণ, আরেকটা তুল্যরোধ বের করতে বলছে, এবং যথারীতি আগের অঙ্কের মতোই যদি এইখানে একটা প্লেন কল্পনা করো, তাহলে এটার বাম আর ডান পাশ কিন্তু কমপ্লিটলি সিমেট্রিক। তাহলে সেই ক্ষেত্রে এই মাথা এবং এই মাথা আসলে একই বিন্দু হতে হবে। তাহলে রোধটা যেহেতু একদম মিড পয়েন্ট থেকে চলে আসতে হবে, তাহলে আসলে এটা মুছে ফেললে রোধটা 2 টুকরা হয়ে যাবে। প্রত্যেকটা রোধের মান এখানে আর, তাহলে এই রোধটাকে আমরা 2 টুকরা করে ভেঙে এই মাথায় জয়েন করে দেবো, কারণ আমরা বললাম সব বিন্দু একই বিন্দু, সো এক বিন্দুতে এসে লাগবে। তাহলে আর রোধকে যেহেতু 2টা টুকরা করলাম, তাহলে তারা নিশ্চয়ই ছিল এভাবে R/2 যোগ করলে সিরিজে ছিল আর, তাই ভাগ করার সময় আবার R/2 হয়ে যেতে হবে, আর বাকি সব কটা আর। তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে বাম পাশেরটাই আলোচনা করলে ডান পাশেরটা পেয়ে যাবো। আর আর R/2 এটা আছে প্যারালাল, তার সঙ্গে এই আর আছে সিরিজে, লাস্টেরটার সঙ্গে আছে প্যারালাল। যদি একটু শর্টে লিখি, তাহলে এই আর আর R/2 আছে প্যারালাল, এইটার সাথে এইটা, তার সঙ্গে এই আরটা আছে সিরিজে। ওকে, সেই পুরো জিনিসটার সঙ্গে নিচের আরটা আছে প্যারালাল, বলে এটার সঙ্গে এই আরটা প্যারালাল। ওকে, তাহলে এটা একটু হাতে ক্যালকুলেশন করলেই এই জায়গাটা পেয়ে যাবা। এরকম একই জিনিস আছে 2 বার, সো বোঝাই যাচ্ছে এর সঙ্গে 2 গুণ করে দিলেই হবে। ক্যালকুলেশন আশা করি পারবা। যখন এই প্যারালাল চিহ্ন থাকবে তখন কি হবে, গুণফল বাই যোগফল। সাপোজ এই অংশটার জন্য ক্যালকুলেশন কি হবে, R²/2 গুণফল ডিভাইডেড বাই যোগফল, মানে 3/2R প্লাস আর। ওকে, এই পুরোটার সঙ্গে আবার প্যারালাল আর, তার সঙ্গে মাল্টিপল 2। সো আশা করি একটু রিডিউস করতে পারবো, আমি করে দিই অনেকখানি। তাহলে এখানে 2 কাটা, আর আর কাটলে এখানে একটা আর থাকবে, R/3 প্লাস আর প্যারালাল আর টাইমস 2। তাহলে পরে থাকবে হচ্ছে 4R/3 তার সঙ্গে আর প্যারালাল, এটার সঙ্গে 2 গুণ, দ্যাট ইজ আবার গুণফল বাই যোগফল, দ্যাট ইজ 4R²/3 ডিভাইডেড বাই 4 3 7/3 আর ইন্টু 2। আর আর কাটলে এখানে একটা আর যাবে, 3 3 কাটা যাবে, দ্যাট ইজ 4 ডিভাইডেড বাই 7 টাইমস আর ইন্টু 2, দ্যাট ইজ 8/7 ইন্টু আর। ওকে, আর এটা ইজি একটা সার্কিট, এটা দেখতে একটু কমপ্লেক্স লাগলেও আসলে কিন্তু একদমই সিম্পল। একটু খেয়াল করে দেখো, এই পয়েন্টের নাম যদি এ হয়, তাহলে এইটার মাথা হচ্ছে এ, এখানেও তাই। তাহলে দেখো এই রেজিস্ট্যান্স ইভেন 8 3 সব কটারই এক মাথা হচ্ছে এতে। অন দি আদার হ্যান্ড এই মাথা যদি বি হয়, তাহলে উপরে নিচে সবই বি, সো 3-এর বাকি মাথা বিতে, এই 2 আর 4 মিলে বাকি মাথা বিতে, 6-এর বাকি মাথা বিতে, 6-এর বাকি মাথা বিতে, মানে এখানে 4টা যে রেজিস্টার আছে সবাই প্যারালালে। তাহলে আসলে আমরা একটু সহজে আঁকলে এ আর বি এর মধ্যে সবাই আছে। তাহলে উপরে আছে 3, নিচে আছে 6, 8 আর 6 মিলে 14, সেটাও প্যারালাল, 4 2 মিলে 6, সেটাও প্যারালাল। তাহলে 6, তারপরে হচ্ছে 14, 3 আর হচ্ছে 8 আর 6,
তাহলে আলটিমেটলি থাকবে কি এই 6 6 প্যারালাল মানে 6 প্যারালাল 6 প্যারালাল 3 প্যারালাল 14। সো ক্যালকুলেটরে করলে 6 ইনভার্স 6 ইনভার্স 3 ইনভার্স 14 ইনভার্স হোল ইনভার্স। ওকে, যা আসবে। এই সার্কিটটা দেখে মনে হচ্ছে এই 2 আর 8 আর 2 প্যারালাল হলে অনেক ভালো হতো, কিন্তু মাঝখানে এই 10 এবং কিন্তু একটা ঝামেলা করতেছে। এই কারণে আমরা এই মাথা এক করতে পারতেছি না এবং 2 আর 8কে প্যারালাল বলতে পারতেছি না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আসলে একটা হুইটস্টোন ব্রিজ, একটা না আসলে দুইটা। খেয়াল করে দেখো, এই হচ্ছে পি কিউ আর এস মাঝখানে গ্যালভানোমিটার, আবার পি কিউ আর এস মাঝে গ্যালভানোমিটার, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ফলো করে 2/2 হচ্ছে 1, 8/8 হচ্ছে 1, অনুপাত সমান। আবার 8/8 1, 2/2 1, অনুপাত সমান। সো কোনো গ্যালভানোমিটার ব্রাঞ্চে আসলে কারেন্ট যাবে না, ফলে ওপেন সার্কিট করে দিলাম। এখন আমরা যা চেয়েছিলাম তাই, 2 আর 2 4, 8 আর 8 16, আর 4 এরা সবাই প্যারালাল, ফলে 4 16 4 এটার ইনভার্স করলে একটা কিছু চলে আসবে। যেমন 4 আর 4 প্যারালাল করলে কত আসবে 2, তার সঙ্গে 8 আর 8 16। ওকে, এই দুইটা প্যারালাল করলে কত আসবে 16 দুগুণে 32 গুণফল বাই যোগফল, তাহলে 9 দুগুণে 18 16 দুগুণে 32। এই হচ্ছে তুল্যরোধ। তাহলে আমার বের করতে বলছে কোয়েশনে কারেন্ট কত হবে, তাহলে আই ইকুয়াল টু হবে ভোল্টেজ 48 ডিভাইডেড বাই তুল্যরোধ 16/9, 3 16 48, 9 উপরে চলে যাবে 3 এবং 27 অ্যাম্পিয়ার। এই সার্কিটটা দেখেও বোঝা যাচ্ছে এটা কমপ্লিট একটা সিমেট্রিক নেটওয়ার্ক। তো এগুলো সলভ করার বেশ কিছু প্রসেস আছে আমাদের। এই মানে অঙ্কটা বেশ বড়, মানে অঙ্কটার চেয়েও বড় কথা এটা কিভাবে সলভ করা হচ্ছে এই প্রসিজারটা তোমাদের দেখানোর উদ্দেশ্য। তো আমরা আন্দাজে ধরে নিলাম একটা ব্যাটারি যার ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, কোনো ব্যাপার না, ওই অনুসারেই কারেন্টগুলো আসবে সব। তো এই নেগেটিভ আর পজিটিভের ডিফারেন্স বা পার্থক্যটা থাকতে হবে 100। তা আমরা ধরে নিলাম এই নেগেটিভ পাশটা হচ্ছে 0। ওকে, তাহলে অবশ্যই পজিটিভ পাশটা হবে 100 ভোল্টের দিক থেকে। তো এটা তো খুব কমন সেন্স যে এই ব্রাঞ্চ আর এই সবকটা রোধ সমান দেওয়া আছে, এই দুই ব্রাঞ্চ আসলে সিমেট্রিক কারেন্টই যাবে, এটা I1 হলে এটাও I1। ওকে, আর এই রাস্তায় ধরে নিলাম I2। উপরের রাস্তার মাঝের রাস্তাটা কিন্তু সেম না, তোমরা চেক করেই বুঝবা। এখন একটু খেয়াল করে দেখো, একটা কারেন্ট আসতেছিল I সাপোজ, সেটা তিনটা টুকরা হলো I1 আর I2, নিশ্চয় বেরো হবে I। তাহলে তার জন্য কি করতে হবে, এই ব্রাঞ্চের কারেন্ট I1 হলে এখানেও I1, এটা I1 হলে এটাও I2 মানে I1, আর এটা যদি I2 হয় এটাও I2 হতেই হবে, কারণ কারশফের কারেন্ট ল অনুসারে যেখানে I সব ডিস্ট্রিবিউটেড হয়ে আবার সব I আকারে ফিরতে হবে। তাহলে আমরা এখন কি করতে পারি একটু খেয়াল করে দেখো, এটা যেহেতু 0, হ্যাঁ, আর এইখানে যেহেতু কারেন্ট যাচ্ছে একটু খেয়াল করে দেখো। তো আমরা এই মাথার ভোল্টেজ বা এই নোডের ভোল্টেজটাকে ধরে নিলাম x। এটা যদি x হয় অবভিয়াসলি এটাও হবে x, কারণ রোধ সেম কারেন্টও সেম, এটা I1 হলে এটা I1। এবার একটু খেয়াল করে দেখো যে এটা x এটাও x, মানে এই দুইটা মাথার বিভব পার্থক্য হচ্ছে x করে, তাহলে এই দুই মাথার বিভব পার্থক্য হতে হবে x, কোনো সন্দেহ নেই। এটা 0 ছিল, তার চেয়ে x বেশি অবশ্যই, তাহলে অলরেডি পার্থক্য x, কিন্তু এখানে অলরেডি আছে হচ্ছে 100, তাহলে এই পয়েন্টটা হতে হবে অবশ্যই 100 - x। ওকে, তাহলে একই কারণে নিচেরটা হবে 100 - x। আমরা বুঝে গেলাম এই নোডের ভোল্টেজগুলো কত। তো এবার একটু খেয়াল করে দেখি যে সেটা হচ্ছে এখানে I2 কারেন্ট যাচ্ছে, এই ব্রাঞ্চেও I2 কারেন্ট যাচ্ছে। তো এখানে টোটাল ভোল্টেজের ডিফারেন্সটা হচ্ছে, এখানে দেখো 0, এখানে হচ্ছে 100, তার মানে 100 বিয়োগ 0 হচ্ছে 100। তাহলে এইখানের এই দুই ব্রাঞ্চের মানে এই ব্রাঞ্চে যে বিভবের পার্থক্য থাকবে, এইখানেও কিন্তু বিভবের পার্থক্য সেম থাকতে হবে, কারণ রোধ সেম কারেন্ট সেম, তাহলে বিভবও সেম হতে হবে। খেয়াল করে দেখো, V = IR, আরও সেম, আইও সেম, তাহলে অবশ্যই বিভবের পার্থক্যটাও সেম হতে হবে। তাহলে সেটা কিভাবে সম্ভব, 100-এর 2 টুকরা করে ভেঙে দিলেই হলো। তার মানে এই পয়েন্টের বিভব হচ্ছে 50 ভোল্ট, তাহলে এখানে 100 বিয়োগ 50 50, আবার 50 বিয়োগ 0 হচ্ছে 50। সো আমরা যা এক্সপেক্ট করছিলাম তাই হয়েছে। তাহলে এবার আমরা যে কোনো একটা নোড নিই, এই বিন্দুতে সাপোজ কারশফের কারেন্ট ল খাটাবো, এই একটা বিন্দু নামও দিয়ে দিই, এটা হচ্ছে পি বিন্দু। তাহলে KCL বা কারশফের কারেন্ট ল অ্যাপ্লাই করবো অ্যাট পি পয়েন্ট। ওকে, কারশফের কারেন্ট ল কি বলে, এখানে আগত কারেন্ট সমান হবে এইখান থেকে নির্গত কারেন্ট এর সমষ্টি। তাহলে আগত কারেন্টের ভ্যালু কত হবে দেখো, এই মাথার ভোল্টেজ হচ্ছে 100 আর রোধ হচ্ছে R, আর এই মাথার ভোল্টেজ হচ্ছে 100 - x। তাহলে দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে V1 - V2 ডিভাইডেড বাই R। তাহলে V1 হচ্ছে 100 মাইনাস V2 হচ্ছে 100 - x ডিভাইডেড বাই R।
ওকে, এটা হচ্ছে ঢুকলো যে কারেন্টটা এবং বের হওয়া কারেন্ট সমান কি হবে খেয়াল করে দেখো। ঢোকা কারেন্ট সমান বের হওয়া কারেন্ট। বের হবে কি দেখো, এই মাথায় V1 আর এটা হচ্ছে V2, তাহলে 100 মাইনাস এক্স V1 মাইনাস V2 ডিভাইডেড বাই রোধ আগের মতো R, প্লাস এই মাথায় কারেন্ট কত যাচ্ছে দেখো, এই মাথায় ভোল্টেজ হচ্ছে 100 মাইনাস এক্স আর এটা হচ্ছে 50, তাহলে V1 হচ্ছে 100 মাইনাস এক্স আর ওই মাথা হচ্ছে 50 V2 ডিভাইডেড বাই R। তাহলে এটা সলভ করলেই আর আর কাটা যাবে, এখান থেকে আমরা একটা এক্স এর ভ্যালু পাবো। ক্যালকুলেট করে তোমরা ভ্যালুটা বের করে নেবে আগে। এবার খেয়াল করে দেখো, আমাদের টার্গেট হচ্ছে তুল্য রোধ বের করা। তাহলে এখানে বিভব জানি, কারেন্ট জানি, তাহলে এখানে টোটাল রোধটাই হবে তুল্য রোধ। তাহলে আমি লিখতে পারি ভি হচ্ছে আমাদের 100 ভোল্ট সমান আই, কারেন্ট হচ্ছে আমাদের আই, আর টোটাল রোধ যেটা এটাই আমাদের নির্ণয় করতে হবে, আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ। তাহলে 100 তো আমরা জানলামই। এবার আই সমান কি একটু খেয়াল করে দেখি। আবারও কার সাথে কারেন্ট নাম, এই আই সমান আমরা বলতে পারি না I1 প্লাস I1 প্লাস I2, কারণ এই আই কারেন্টেই তিনটে টুকরো হয়েছে কার সাথে কারেন্ট ল অনুসারে। তাহলে আমরা লিখতে পারি I1 প্লাস I1 মাঝে হচ্ছে I2, দ্যাট ইজ 2I1 প্লাস I2 ইন্টু তুল্য রোধ, যেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন I1 কিভাবে পাবো, I2 কিভাবে পাবো, সবই আমাদের জানা ইজি। খেয়াল করে দেখো এই সার্কিটে I1 সমান হবে এই বিন্দুর বিভব হচ্ছে 100 মাইনাস এই বিন্দুর বিভব হচ্ছে 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই তুল্য মানে রোধ হচ্ছে আর। তাহলে এখান থেকে I1টা পেয়ে যাবো। এবার I2 কিভাবে পাবো, I2 এর দিকে তাকিয়ে দেখো, এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 50, 100 বিয়োগ 50 ডিভাইডেড বাই রোধ হচ্ছে আর। তাহলে এখানে I1 জানি, I2 জানি, আর একটু আগে আমরা x নির্ণয় করে ফেলছি, সো এখানে x এর কোনো ঝামেলা হবে না। তারপর এটা সলভ করে তুল্য রোধটা বের করে ফেলবো। এখানে I1 এবং I2 এর মান ওখান থেকে বসিয়ে দেবো। ওকে, ক্যালকুলেশন মেজর হচ্ছে ওই কনসেপ্টটা, যে একটা কারেন্ট এসে উপরে নিচে সিমেট্রিক ব্রাঞ্চ পেয়ে একইভাবে ভাগ হবে, একইভাবে যুক্ত হবে, তারপর কারশফের ভোল্টেজ ল কারেন্ট অ্যাপ্লাই করে আমরা তুল্য রোধ বের করতে পারি। এটা একটা আলাদা সিস্টেম আর কি। এটা হচ্ছে সেই যে ব্যাটারির মিশ্র সমাবেশ, যেটা তোমরা নাম শুনছো, যে ব্যাটারিকে আমরা সিরিজে লাগাতে পারি, প্যারালাল লাগাতে পারি। ওকে, আর এটা হচ্ছে কম্বিনেশন, এখানে এইগুলো সিরিজে, তারা আবার পরস্পর প্যারালালে ব্যাটারির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের রুল ছিল, মনে করে দেখো এখানে টোটাল ব্রাঞ্চ কয়টা, 3টা, ওইটাকে আমরা এম নামে ডাকি, আর প্রতি ব্রাঞ্চে কয়টা ব্যাটারি, 2টা, ওটাকে এন নামে ডাকি। ওকে, তাহলে দেখো এরা যেহেতু একই পোলারিটি বলতে প্লাস মাইনাস এই সিরিয়ালে যদি থাকে, তাহলে এক একটার ব্যাটারি ভোল্টেজ হচ্ছে তোমার, আমরা তুল্য ব্যাটারি বললাম কারণ চেঞ্জ হলে দেখবো 3 আর 3 মিলে 6 ভোল্ট। এই 6 ভোল্ট যত কোটি বারই প্যারালাল থাকুক না কেন কোনো সমস্যা নেই। আই মিন এটা যদি 10 ভোল্টের একটা ব্যাটারি হয় এবং তার সঙ্গে যদি অনেকগুলো 10 ভোল্ট প্যারালাল থাকে, আইডিয়াল ব্যাটারির ক্ষেত্রে বলতেছি, তাহলে এই দুই মাথায় অলওয়েজ 10 ভোল্টই পাবা, 10 আর 10 20 হয়ে যাবে না। সিরিজে থাকলে যোগ বা বিয়োগ হবে, কিন্তু প্যারালাল থাকলে সেম। ওকে, তাহলে আমাদের তুল্য ব্যাটারিটা হচ্ছে 6 ভোল্টের একটা ব্যাটারি, যদিও সংখ্যায় মনে হচ্ছে অনেক। এবার এইগুলো হচ্ছে সেইগুলোর অভ্যন্তরীণ রোধ ব্যাটারি, সেটাই আমরা মডেলিং করে দেখাইছি। তাহলে এরকম অভ্যন্তরীণ রোধের পরিমাণ কি হবে তুল্য, প্রতি ব্রাঞ্চে আছে 2টা করে, এরকম ব্রাঞ্চ আছে 3বার করে, তাহলে প্রতি ব্রাঞ্চে যেহেতু 2বার, তাহলে এক একটার ভ্যালু হচ্ছে 4 করে, তো 4 × n ডিভাইডেড বাই m। ডিভাইড করলাম কেন, কারণ এই 4 আর 4 মানে হচ্ছে 4 × m, এরকম যত সংখ্যক থাকবে সিরিজে, এই জিনিসটা n বার আছে প্যারালালি। তাহলে আমি বলছিলাম না, একই মানের যদি অনেকগুলো প্যারালাল থাকে, তাহলে তুল্য রোধ হবে হচ্ছে ব্রাঞ্চ মানে ব্রাঞ্চের সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে মানটাকে। তাহলে এই হচ্ছে এক একটা ব্রাঞ্চের সংখ্যা বা মানটা, তাকে ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে কয়টা ছিল আমাদের, 1 2 3, মানে আমাদের এখানে m। ওকে, উপরেরটা হবে n, 4n ডিভাইডেড বাই m। এই হচ্ছে তুল্য রোধ, আমরা তাই করছি এখানেও। এটা ইজিলি বের করে ফেলতে পারি, 4 × 2 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা ভোল্টেজও জানলাম, আমরা তুল্য রোধও জানলাম। তো কোয়েশ্চেন করছে বাইরে সাপোজ 6 ওহমের একটা রোধ আছে, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত। তাহলে কারেন্টের ডেফিনেশন এই যে সেই 9 থেকে আমরা শিখছি, ই ডিভাইডেড বাই তুল্য রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। সেই অভ্যন্তরীণ রোধ আজকের একটা না, সেই অভ্যন্তরীণ রোধগুলোরও তুল্য রোধ। সো আমরা বুঝে গেছি ই হচ্ছে এই যে ইকুইভ্যালেন্ট 6 ভোল্ট। ওকে, তুল্য অভ্যন্তরীণ রোধ হচ্ছে সেই 8/3 প্লাস কোন রোধের মধ্য দিয়ে বের করতে বলছি কারেন্টটা, 6। ওকে, এটা তুল্য না লিখে আর লিখে শুরু, এই হচ্ছে তোমার কারেন্টের মান বের করে ফেলতে পারবে। আগের অঙ্কটারই আরেকটা ইজি ভার্সন এখানে দেখতে পাচ্ছ, যে এখানে ব্যাটারি মাত্র 2টা, তাতে কোনো সিরিজ নেই, শুধু প্যারালাল কম্বিনেশন, তাদের ভ্যালু ডিফারেন্ট। আগেটার মতো এত ইজি না, 2টা অভ্যন্তরীণ রোধ আছে আর বাইরে একটা রোধ আছে 4 ওহম। তো কোয়েশ্চেন করছে এই 4 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে।
তো এই অঙ্কটা কারশফের ভোল্টেজ ল দিয়ে ইজিলি সলভ করা যায়। এইখানে একটা লুপ আছে, এখানে একটা লুপ আছে, দুইটা লুপ সলভ করতে হবে। তো আরেকটা মজার থিওরি আছে, সেই থিওরিটা হচ্ছে এরকম, যদি এরকম সিচুয়েশন দেখো, একটা রোধ, একটা ব্যাটারি, একটা রোধ, এখানে কোনো ব্যাটারি নাই আর একটা রোধ আছে, কিন্তু আমরা তো মনে মনে ভাবতে পারি এখানেও একটা ব্যাটারি আছে, মানে তাহলে সবকটাই এমন না, ব্যাটারি রোধ ব্যাটারি রোধ ব্যাটারি রোধ। কিন্তু যেহেতু এখানে কোনো ব্যাটারি নাই, তাহলে এখানে লিখে রাখতে হবে 0 ভোল্ট, যেহেতু তার শর্ট করা মানে হচ্ছে দুই প্রান্তে কোনো বিভবের পার্থক্য নাই। এইরকম যখন তুমি সাজাতে পারবা, তখন একটা থিওরির সাহায্যে ইজিলি এই দুই মাথার বিভব পার্থক্য বের করে ফেলতে পারবা। সেটা কি, মিলারের থিওরেম বলা হয় ওটাকে। সেই তুল্য মানে তুল্য বিভব পার্থক্য বা তুল্য ইএমএফ হবে। কিভাবে লিখবো দেখো, প্রত্যেকটা ব্যাটারি আর তার রোধ দিয়ে ভাগ করবো। কিরকম, 12/3 যোগ 18/6 যোগ 0/4 E/R1 E/R2 E/R3 ডিভাইডেড বাই 1/R1 1/R2 1/R3। এটা সলভ করলে একটা তুল্য ইয়ে পাবা, ব্যাটারি বা তুল্য ইএমএফ পাওয়া যাবে। সেটা কত, 3 4 12 3 6 18 যোগ 0 ডিভাইডেড বাই 1/3 1/6 1/4। একটু ক্যালকুলেশন করে দেখবা, মেবি এটা 2 ভোল্ট আসবে। ওকে, যা আসার আসবে। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে কারেন্ট কত। এখন দুই মাথার বিভব পার্থক্য তুমি জানো, সেই বিভব পার্থক্য মাত্রই দেখলে 2 ভোল্ট। এখন তুমি ভুলে হয়তো লিখে দিবা I সমান ভি হচ্ছে 2 ভোল্ট ডিভাইডেড বাই রোধ হচ্ছে 4 ওহম। হবে না, কারণ বেসিক ল ছিল কিন্তু I ইকুয়াল হবে E ডিভাইডেড বাই ক্যাপিটাল R প্লাস স্মল r, মানে অভ্যন্তরীণ রোধ কিন্তু কনসিডার করতে হবে। তাহলে আমাদের এখানে সেই দুইটা দেখতে পাচ্ছি একটু আগে যেমন শিখছিলাম আমরা, 3 আর 6 প্যারালাল। ওকে, 3 আর 6 প্যারালাল রোধ আছে, তাহলে এখানে অভ্যন্তরীণ রোধটা কত হবে, 3 আর 6 প্যারালাল, 3 6 18 গুণফল বাই যোগফল, দ্যাট ইজ 2। সো আলটিমেটলি 4 যোগ 2 এর উপরে আসবে 2, দ্যাট ইজ 2/6, দ্যাট ইজ 1/3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই ফর্মুলাটা মনে রাখবা। অবশ্যই অবশ্যই ব্যাটারি সিরিজে রোধ, ব্যাটারি সিরিজে রোধ, ব্যাটারি সিরিজে রোধ। আরও একটা জিনিস মনে রাখবা, এখানে সব কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ফর্মে ছিল, কোনো পোলারিটি কিন্তু চেঞ্জ ছিল না। কখনো যদি দেখো সাপোজ এইটা এরকম উল্টা লাগানো আছে, তখন কিন্তু এই দুইটা প্লাস দিলেও এটার জন্য আবার মাইনাস দিতে হবে। এটা অবশ্যই মনে থাকবে তোমাদের। এটা একটা মিটার ব্রিজের অঙ্ক, খুব সিম্পল, যে সবসময় অঙ্কগুলো এমন থাকে, একটা রোধের মান থাকে অজানা আর একটা থাকে জানা, নিষ্পন্দ বিন্দুর দূরত্ব দেওয়া থাকে, কোয়েশ্চেন করে অজানা রোধের মান কত। তো এই অঙ্কটা ইচ্ছা করেই দেওয়া যাতে করে তোমাদের বেশ কিছু জায়গায় সতর্ক থাকতে হয়। এখানে বাম এবং ডান ফাঁকা উভয় রোধই অজানা, এবং নিষ্পন্দ বিন্দুটার ভ্যালু দেওয়া আছে ডান প্রান্ত থেকে। ইচ্ছা করি কথাটা বললাম এই জন্য যে ম্যাক্সিমাম বইই থাকে হচ্ছে বাম প্রান্ত থেকে, তাই সবাই ভাবে মানে দেওয়া থাকলে এই মাথার দূরত্ব মেপে নেয়। তো অবশ্যই কোয়েশ্চেনটা পড়ে দেখবা যে দূরত্বটা কি ডান মাথা থেকে দেওয়া না বাম মাথা থেকে দেওয়া। ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে দুইটা ফাঁকের রোধ অজানা, নিষ্পন্দ বিন্দু ডান প্রান্ত থেকে 30 সেন্টিমিটার বামে পাওয়া গেছে। এরপর করলাম কি, এই যে ডান ফাঁকার রোধ যেটা আছে, এরপর করা হলো কি, বাম ফাঁকের যে রোধটা ছিল যেটা অজানা ছিল এখনো জানি না, সেটার মান আমি 10 ওহম বাড়াই দিলাম। ফলাফল কি হলো, একটু আগে তো দেখছিলাম আমরা নিষ্পন্দ বিন্দু এই পয়েন্টে ছিল 30 সেন্টিমিটার ডান পাশ থেকে, বাট সেটা স্টিল 5 সেন্টিমিটার ডানে সরে গেছে আরো। তাহলে আমরা বুঝতে পারতেছি এই মাথা থেকে এখন হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, আর আমরা তো জানি মিটার ব্রিজ নামটাই আসছে হচ্ছে 1 মিটার থেকে, মানে 100 সেন্টিমিটার। তাহলে এই মাথা 30 হলে আমরা সব কিছু ক্যালকুলেশন করি বাম প্রান্ত থেকে, তাহলে 100 বিয়োগ 30 কত আসবে, 70 সেন্টিমিটার এই পাশটা। ওকে, আমাদের এই তথ্যটা দরকার। সিমিলারলি এটা যদি 25 হয়, এখানে 70 এর বদলে 75 হয়ে যাবে, 75 সেন্টিমিটার বাম মাথা থেকে। তারপর ফর্মুলা কোয়াইট ইজি, তোমরা এভাবে মনে রাখতে যাবে না, P/Q = R/S, এভাবে মনে রাখার দরকার নেই। যেটা যার নিচে ওইটাই সূত্রের মধ্যে ওটা নিচেই থাকবে। কিরকম, P/ এই দৈর্ঘ্যটা, Q/ এই দৈর্ঘ্যটা, তাহলে কত আসবে, P/70 সমান Q/30। এই একটা সমীকরণ পাচ্ছি আমরা, P/Q = 7/3। ওকে, আর এখানে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো, আবার উপরে নিচে মানে P + 10 ডিভাইডেড বাই 75 ইকুয়াল টু হবে Q ডিভাইডেড বাই 25। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাবো। এই দুটো সমীকরণ সলভ করলেই আমরা P আর Q এর ভ্যালুটা পেয়ে যাবো। P এর মান পাবো, Q এর মান পাবো, মানে অজানা